মালয়েশিয়ার শ্রমবাজার চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসা রমরমা। আজকে এই নিয়ে আলাপ বার্তা পক্ষ থেকে। দর্শক স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম আলোর ছাপা পত্রিকার প্রথম পাতায় আজকে আপনার একটি প্রতিবেদন এসছে, এই নিয়ে বিস্তারিত আলাপ করতে চাই। আমাদের শিরোনাম রেখেছি মালয়েশিয়ায় চক্র গড়ে 24,000 কোটি টাকার বাণিজ্য। বিস্তারিত বুঝতে চাই বিষয়টি, কিন্তু শুরুতে আমি আপনার কাছে যেটি জানতে চাইব যে মানে মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে মানে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় আসলে হয় কত, মানে কত হবার কথা? আচ্ছা, সরকার যে ব্যয়টা নির্ধারণ করে দিয়েছে সেটা ৭৯,৯৯০ টাকা। এবং নেওয়া হয় কত? গবেষণা কি বলছে? গবেষণা বলছে আমাদের এখানে 5টা রিসার্চ এজেন্সি মানে 5টা অর্গানাইজেশন মিলে একটি গবেষণা করেছে। প্রায় 350 প্রবাসীকে ওরা জরিপ করেছিল, তাদেরকে জিজ্ঞেস করেছে যে তারা আসলে কত টাকা দিয়ে মালয়েশিয়া গিয়েছে বা কত টাকা দিয়ে যাচ্ছে। তাতে ওরা যে গড় খরচ পেয়েছে সেটা 5,44,000 টাকা। মানে কেউ হয়তো কম দিয়েছে, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, কেউ আবার 6 লাখ, 6.5 লাখ টাকাও দিয়েছে। মানে গড়ে 5,44,000 টাকা খরচ হয়েছে। এখান থেকে শ্রমিকরা যাচ্ছেন কিভাবে যাচ্ছেন, কত কষ্ট করে যাচ্ছেন, বা ওখানে গিয়ে কি ধরনের কাজ পাচ্ছে, কতখানি ফিরে আসছে, এই আলাপটা আমি একটু পরের দিকে করতে চাই। এইটা মোটামুটি কম বেশি আমরা এখন সবাই জানি। এই নিয়ে প্রচুর পরিমাণে প্রতিবেদন হয়েছে ভিডিওতে এবং প্রিন্টে। আমি আপনার প্রতিবেদনে যেই 4 সংসদ সদস্যর কথা বলা হয়েছে, আমি যদি শুরুটি বলি যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স যে নিলেন ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, তিনি লাইসেন্সটা নিলেন 2018 সালে, তাই তো? এবং লাইসেন্স নেবার পরে 3.5 বছরে তিনি 100 কর্মী বিদেশে পাঠালেন। কিন্তু এই চক্রে বা সিন্ডিকেটে ঢোকার পরে তার এই এজেন্সি থেকে গত 1.5 বছরে দেশটিতে প্রায় 8,000 কর্মী গেলেন। এটা কিভাবে সম্ভব? কারণ হচ্ছে যে দেখুন, আপনি যেটা বলছিলেন, যেরকম উদাহরণ দিয়েছেন যে 2018 সাল থেকে ওনার যে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স এবং পরবর্তীতে কর্মী পাঠানো, তার মানে হচ্ছে যে ওনারা লাইসেন্স নিয়েছেন ঠিকই, কিন্তু ওনারা আসলে রেগুলার কর্মী পাঠান না কোনো দেশে, বা ওনারা এই বিজনেসটা সিরিয়াসলি হয়তো ওইভাবে করেন না যে কোনো দেশে কর্মী পাঠানোর বিষয়টা। তো তারা যখন এবার মালয়েশিয়ার বাজার খুললো এবং মালয়েশিয়া যখন এরকম একটা সিন্ডিকেশন হয়েছে যে 100 এজেন্সি মাত্র পাঠাতে পারবে, যদিও শুরুতে এটা 25টা এজেন্সি ছিল, এবং যার কথা আপনি বলছেন উনি 25 এজেন্সির মধ্যেই ছিল, মানে উনি শুরুতেই ছিল, পরে এটি বেড়ে 100টা হয়েছে। তো এবার যেটা ওনারা সুযোগ পেয়েছেন, ওনারা কিন্তু এবারও কর্মী পাঠাননি। মানে আগে যে 100 এজেন্সির কথা বলছেন, 100 কর্মী পাঠিয়েছে, ঠিক একই রকম এবারও কিন্তু ওনারা খুব বেশি কর্মী নিজেরা পাঠাননি। কিন্তু যেহেতু ওনারা ওই সুযোগটা পেয়েছেন, 100-র মধ্যে আছেন, 100-র বাইরে আর কোনো এজেন্সি কর্মী পাঠাতে পারবে না, তাহলে তারা কিভাবে কর্মী পাঠাবে? তারাই কিন্তু ওনাদের কাছে এসেছেন, তারাই কর্মী নিয়ে এসেছেন, তারাই মালয়েশিয়া থেকে কাজ নিয়ে এসেছেন, কিন্তু পাঠিয়েছেন ওনাদের মাধ্যমে, যে কারণে ওনারা এরকম জাস্ট বসে বসে এরকম 8,000 কর্মী পাঠানোর এই ইয়েটা পেয়েছেন, এবং সেখান থেকে ওনারা এই প্রসেস করে ওনারা একটা ফি পেয়েছেন। এবং একইভাবে আমি যদি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ-উদ্দিন চৌধুরীর কথা যদি বলি, ওনার এজেন্সি হচ্ছে 5M ইন্টারন্যাশনাল 2015 সালে, এবং এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি। এটি দেখছি এই প্রতিষ্ঠানটি 2015 সালে প্রতিষ্ঠিত হলো। এরপরে প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্যে 2,500-এর মতো কর্মী পাঠালো, কিন্তু মালয়েশিয়া চক্রে ঢুকে এই একটি এজেন্সি একাই ছাড়পত্র নিল 8,592 কর্মীর। মানে এত এই সংখ্যাটা এত বড় কিভাবে হয়? মানে এই বিষয়গুলো আসলে মানে এই প্রসেসগুলো আসলে হয় কিভাবে? ওই যে একই বিষয় যেটা হচ্ছে যে আমরা একটু আগে নিজাম হাজারির ক্ষেত্রে যেটা বলছিলাম, ওনার এজেন্সির ক্ষেত্রে ঠিক একইভাবে এই 5M ইন্টারন্যাশনাল ক্ষেত্রে প্রযোজ্য। আসলে ওনারা আগে থেকে ওনারা কিছু বিজনেস করেছেন বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে কিছু কর্মী পাঠিয়েছেন, যেটা আপনি বলছিলেন যে 2,000 বা 2,500-এর মতো। কিন্তু এবার তারা 8,500 না, যদিও সংখ্যাটা আরও বেশি হবে, কারণ আমরা যে হিসাবটা দিয়েছি এটা আসলে 24 এপ্রিল পর্যন্ত, মালয়েশিয়া এরপরে আরও 1 মাসের বেশি সময় ধরে ছাড়পত্র নিয়েছে অনেকে, সেই হিসেবে হয়তো এটা 9,000 ছাড়াবে ওনার এজেন্সির সংখ্যা। তো উনিও কিন্তু একই কাজ করেছেন। উনি কিন্তু নিজে, ওনার সঙ্গে যখন আমার কথা হয়েছে তখন আমি জানি যে উনি নিজে খুব বেশি কর্মী পাঠাননি, খুবই কম, খুবই নগণ্য সংখ্যাটা। বেশিরভাগই হয়েছে যে বাকি সব এজেন্সি যারা 100 এজেন্সির মধ্যে নেই, এই প্রক্রিয়ার মধ্যে নেই, যাদের আসলে কর্মী পাঠানোর অনুমোদন নেই,
তারাই আসলে ওনার মাধ্যমে পাঠিয়েছেন, যে কারণে ওনার এত সংখ্যা হয়েছে। এবং চক্রের বাইরে থাকা যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে চক্রের ভেতরে থাকা এজেন্সিগুলোর মধ্যে যে এত মানে সংখ্যার দিক থেকে এত বড় গ্যাপ, এই বিষয়গুলো এবং এত মানে এত বিপুল সংখ্যক ছাড়পত্র নেওয়া, মানে এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা হচ্ছে কিনা, মানে এর মানে ফাইনাল আউটপুটটা কি হতে পারে? এখন যেটা আসলে এই যে প্রসেস, এই যে সিন্ডিকেশন, এই যে চক্র আমরা যেটা বলছি, এটা কিন্তু বারবার হয়েছে মালয়েশিয়ার ক্ষেত্রে, এটা এবারই প্রথম না, এর আগেও 2 দফা এরকম হয়েছে। এবং তারপরে যখন এটা নিয়ে প্রচুর কথা হয়, এটা নিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে বিবৃতি আসে, তারা সমালোচনা করে, মালয়েশিয়ান সরকারের উপর চাপ দেয়, যেহেতু লাখ লাখ শ্রমিক ওখানে গিয়ে কাজ পায় না, তারা রাস্তায় থাকে, না খেয়ে থাকে, তাদের উপর এক ধরনের শ্রম শোষণের অভিযোগ আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন বলছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা বলছে, এবার জাতিসংঘের বিশেষজ্ঞরাও বলেছেন। তখন মালয়েশিয়া একটা পর্যায়ে শ্রমবাজারটি বন্ধ করে দেয়, যে নতুন কর্মী আর নেওয়া হবে না। তারা বলে যে আবার নতুন করে এটা ঠিক হবে যে কোন প্রক্রিয়া আসলে কর্মী নেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি যে আগের অভিজ্ঞতা থেকে যদি বলি, প্রতিবার একই কাজ হয়েছে, আবারও একরকম চক্র হয়েছে এবং একইভাবে হচ্ছে যে কর্মীরা অনেক টাকা খরচ করে মালয়েশিয়া গিয়ে প্রতারিত হয়েছে। একই কাজ এবারও হলো এবং এবার সেম মালয়েশিয়া বন্ধ করে দিয়েছে। আপনি জানেন যে আগামীকাল 31 মে এবং মানে সব শেষ দিন যে নতুন কর্মী যেতে পারবে, এরপর আর যেতে পারবে না। তারপর হয়তো আবার নতুন করে মালয়েশিয়া কোনো প্রক্রিয়া ঠিক করে বাজার চালু করবে, সেটি কবে কখন কিভাবে হবে তা এখনো নিশ্চিত না। আর বাংলাদেশের সাইড থেকে যদি বলি যে আমাদের সরকার আসলে কি করেছে, এখন পর্যন্ত আমরা কখনোই দেখি নাই আগের যে 2 বার বা এবার নিয়ে 3 বার যে চক্রের অভিযোগ, কখনোই আমাদের এদিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন আসলে? এখন এইটা আসলে বিভিন্ন সময় যদি বলি যে যেমন 2017 সালে আমাদের কয়েকটা রিক্রুটিং এজেন্সি মিলে আমাদের দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছিল এই চক্রের বিরুদ্ধে যে তারা এভাবে বাণিজ্য করেছে। তো দুদক এটা প্রথমে আমলে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এটা খারিজ করে দিয়েছে, মানে তার অনুসন্ধানটি তদন্ত করে দেখেনি। কারণ তারা বলেছে যেহেতু দুদক আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয় দেখে, আর এটি আসলে বেসরকারি এজেন্সির বিষয়, যে কারণে হয়তো দুদক এটি মানে খুব বেশি আর আগায়নি তদন্তে। আপনার প্রতিবেদনে আপনি বেশ কয়েকজন শ্রমিকের অভিজ্ঞতার কথা লিখেছেন, সেখান থেকে আমাদের কিছু বিষয় শেয়ার করেন যে তারা আসলে কি বলছে, মানে বিশেষ করে যাবার ক্ষেত্রে যেই পরিমাণ খরচাপাতি তাদের করতে হয় এবং ওখানে অনেক সময় বিপুল সংখ্যক শ্রমিক কাজ না পেয়ে আবার তারা ফেরত আসছে, এই বিষয়গুলো আসলে একই সাথে শ্রমিকরা কি বললেন, তাদের কি ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন এবং একই সাথে এই বিষয়গুলো আসলে যাচাই বাছাই করা হয় কিনা, মানে শ্রমিকরা একটা দুর্বিষহ অবস্থায় পড়তে পারে এটা জানার পরেও তাদেরকে যে পাঠানো হয়, এই যাচাই বাছাইগুলো কি করে হয়? দেখুন, আমাদের একজন কর্মী আসলে যারা বিদেশে যান, মালয়েশিয়া যান বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যান, তারা কিন্তু মানে নিজের যে আর্থিক অবস্থা, তার যে পারিবারিক অবস্থা, সেই পরিস্থিতির উন্নতির জন্য তারা আসলে বিদেশে যেতে চান। তারা মনে করেন যে বিদেশে গেলে তার হয়তো ভাগ্য ফিরবে, তার পরিবারের অবস্থার উন্নতি হবে, যার ফলে যেটা হয় সে ওই মালয়েশিয়া কিন্তু খুব বেশি বেতন পাবে এমন কিন্তু না, তার হয়তো সর্বোচ্চ 30 থেকে 35,000 টাকা মাসে বেতন হবে। ওরা 1500 মালয়েশিয়ান রিঙ্গিত হিসেবে ঠিক করে দেয়, যদিও এটা সবাই পায় না। তো ধরেন 30,000 টাকা যদি সে বেতন পায়, বছর হয়তো 3,60,000 টাকা সে ইনকাম করতে পারবে। তারপর তাকে হচ্ছে তার নিজের খাওয়া খরচ চালাতে হবে। কিন্তু তাকে যদি যেতেই 6 লাখ টাকা খরচ হয়ে যায়, তাহলে তো তার আসলে চাকরির 2 বছরের টাকা এখানে শেষ। সে আসলে কি নিয়ে ফিরবে বা কিভাবে তার আসলে ভাগ্য ফিরবে? তারপরও কর্মীরা যাচ্ছে, তারা মনে করছে যে গেলে হয়তো মানে চাকরি পেলে তাও তো সে কিছুটা ভালো থাকবে। এবং এই টাকাটা, এই যে 4 লাখ 5 লাখ বা 6 লাখ টাকা, এটা কিন্তু তার থাকে না। এই টাকাটা সব কর্মী কিন্তু তার নিজের সঞ্চয় থাকে না বা পরিবারের কাছে থাকে না, তারা ধার করে, কখনো সুদের ঋণ করে, কখনো হচ্ছে যে আপনার এনজিও থেকে ঋণ নেয়, বিভিন্ন রকম ঋণ ধার দেনা করে, কেউ জমি বিক্রি করে, অবশ্যই জমি গয়নাগাটি বিক্রি করে নিয়ে যখন সে দেখে যে কাজ পায় না বা চাকরিটা পেল না, তখন কিন্তু তার আর কিচ্ছু করার থাকে না। তার এদিকে তার ধার দেনায় জর্জরিত অবস্থা, এবং ওইখানে গিয়ে সে দেখলো চাকরি পায় না, ওইখানেও তার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তারপর সে হয়তো কিছুদিন কষ্ট করে টিকে থাকে, নানান কিছু করে। মালয়েশিয়ায় কেউ আছে যে এমন দেখা যায় যে বৃষ্টি হলে ছাতা রাস্তায় বিক্রি করে, মানে এতে যদি বিক্রি করে তা থেকে কিছু পেলে তার হয়তো থাকা খাওয়া চলে। এমনও শোনা গেছে যে মানে সে আসলে ডাস্টবিন থেকে পুরনো কাগজ, পুরনো কৌটা এসব সংগ্রহ করে তারপর কোথাও গিয়ে বিক্রি করে। মানে এটা কিন্তু খুবই কঠিন জীবন তাদের ওখানে। তারপর একটা পর্যায়ে সে ফেরত আসতে হয়। এরকম উদাহরণও তো আমি প্রতিবেদনে পড়লাম যে সেখানে গিয়ে শারীরিক অসুস্থতা বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও প্রতিষ্ঠান থেকে বিশেষ মানে কোনো রকমের কোনো ব্যবস্থা পায় না, এবং সে যদি যে এজেন্সি তাকে পাঠিয়েছে তার সঙ্গে যোগাযোগ করে, তারাও কোনো সহায়তা করে না, কোনো কিছুই মানে সে আসলে কোনো সাপোর্ট পায় না, এবং বাধ্য হয়ে এক পর্যায়ে তাকে আসলে দেশে ফিরে আসতে হয়। মহিউদ্দিন, আমরা যে এজেন্সিগুলোর কথা বলছি,
মানে এই এজেন্সিগুলোতে আসলে কারা আছেন, মানে শুধু কি এমপি নাকি আসলে কারা আছেন এখানে? দেখুন, আমরা যেটা বলছিলাম যে শুরুতে আসলে 25টা এজেন্সি মালয়েশিয়া থেকে অনুমোদন পেয়েছিল এবং পরে এটি বাড়তে বাড়তে 100টি হয়েছে। মূলত 101টি একটি সরকারি এজেন্সি, বাকি 100টি হচ্ছে বেসরকারি এজেন্সি। তো এর মধ্যে আমরা যেটা দেখেছি যে এই 100 এজেন্সি আসলে কারা, এর মধ্যে হ্যাঁ পুরনো অনেক ব্যবসায়ী আছেন যারা আসলে দীর্ঘদিন ধরে কর্মী পাঠান, তারা আছেন। আগের বার যারা সিন্ডিকেটে ছিলেন এর আগেও মালয়েশিয়া সরকার, এবারও তারা এই সিন্ডিকেটে ঢুকেছেন অনেকে। এখানে যেমন আমরা বলছি যে 4 জন এমপি যাদের প্রতিষ্ঠান, মানে মূলত 3 এমপি সরাসরি প্রতিষ্ঠান এবং একজন এমপির পারিবারিক 2টি প্রতিষ্ঠান আসলে এই 100টির মধ্যে আছে। এর বাইরে আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলরের একটি এজেন্সি এখানে আছে। এছাড়া মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একজন নেতা, যিনি আসলে এই ব্যবসা তার কোনো অভিজ্ঞতাই ছিল না, উনি 2022 সালে একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিয়েছেন এবং যখন এই শ্রমবাজার চালু হলো তারপর উনিও ঢুকে গেছেন এই সিন্ডিকেটে, যার ফলে উনিও কর্মী পাঠিয়েছেন মানে ওই যে একইভাবে যেটা বললাম প্রসেস করেছেন, অন্যরা পাঠিয়েছে, তার মাধ্যমে উনি ওখান থেকে টাকা পেয়েছেন বা সুবিধা পেয়েছেন। ঠিক একইভাবে এরকম আরও বেশ কিছু এজেন্সি আমরা দেখেছি যাদের আসলে কোনো পুরনো অভিজ্ঞতা নাই, খুবই নতুন এজেন্সি, হয়তো মালয়েশিয়া শ্রমবাজার চালু হওয়ার আগে 6 মাস বা 8 মাস 1 বছর আগে তারা একটি লাইসেন্স নিয়েছেন এবং তারা এই সিন্ডিকেটে ঢুকে গেছে। মহিউদ্দিন, আমরা আলাপ করতে করতে একেবারে শেষের দিকেই চলে এসেছি। সবশেষে আমি যেটি জানতে চাইবো যে আবার যখন এই মানে শ্রমবাজার আবার যখন খুলে দেয়া হবে তখনও আবার এই চক্রের বিষয়টি আবার উঠে আসবে কিনা, আসবে কি আসবে না এরকম কোনো নিশ্চয়তা আমাদের আছে কিনা, এবং একই সাথে এই যে এই 24,000 কোটি টাকার যে বাণিজ্য হয়েছে এর শেষটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? এটা বলা কঠিন। আমি যেটা বলছিলাম আগের অভিজ্ঞতা থেকে, যেহেতু মানে একদমই আপনার বিশ্লেষণ কি? 3বার যেহেতু চক্র হয়েছে, কোনোবারই আসলে বিচার হয়নি, কোনোবারই আসলে ওইরকম কোনো শাস্তি কেউ পায়নি এবং একই গোষ্ঠী যারা আসলে চক্র করছে তারা একই গোষ্ঠী, 2 ব্যক্তি, যেটা মালয়েশিয়া থেকে একজন এবং বাংলাদেশ থেকে একজন, মূলত তারা এটা নিয়ন্ত্রণ করেন এবং তারা কিন্তু প্রতিবার এটাকে, মানে গত 3বারের অভিজ্ঞতায় আমরা দেখেছি তারাই থেকেছেন এই নেতৃত্বে। এবং এখন আমরা শুনতে পাচ্ছি অলরেডি যে মালয়েশিয়ার এন্ডে যেই আছেন আমিনুল ইসলাম, আমিন নূর নামে যিনি পরিচিত, যে এই পুরো সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করেন, তিনি অলরেডি মালয়েশিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ করছেন এবং চেষ্টা করছেন তার যে সফটওয়্যার যার মাধ্যমে এই কর্মী নিয়োগ প্রক্রিয়াটি চলে সেটি আবার অনুমোদন করার জন্য, যাতে পরের বার উনি আবার সিন্ডিকেট করতে পারেন। এখন সেটা করতে পারবেন কিনা সেটা তো মালয়েশিয়ান সংসদের সামনে আলোচনা হওয়ার সুযোগ আছে, এটা নিয়ে হয়তো কথা হবে, জানি না যে মালয়েশিয়ান সরকার কি করে। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে যদি বলি, শঙ্কা থেকেই যায় যে আবারও হয়তো চক্র হবে। ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। সামনে নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আরও বিস্তারিত আলাপ করবার সুযোগ হবে। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। আমরা আলাপ করলাম মালয়েশিয়ায় চক্র গড়ে 24,000 কোটি টাকার বাণিজ্য। আপনি কি ভাবছেন আমাদের কিন্তু জানাতে পারেন, এবং একই সাথে এই নিয়ে আজ কিন্তু প্রথম আলোর প্রথম পাতায় একটি প্রতিবেদন এসছে, শিরোনাম চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসার রমরমা। আপনারা প্রথমআলো.com-এ গেলেও এই প্রতিবেদনটি পড়ে নিতে পারবেন। আগামীকাল আবারও আগামী রবিবার আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথমআলো.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।